শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে। তবে আইনজীবীরা বলছেন, এতদিন পরে প্রশ্ন তোলা অবান্তর। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড় সাক্ষাতে অংশ নেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বলেছেন আমেরিকাতে যাও, জাতিসংঘে যাও, আমার নামে অনেক মামলা হয়েছে, এগুলো বুঝিয়ে বলো। যেই আমেরিকা, যে জাতিসংঘ গত 15টা বছর ধরে হাসিনাকে রিকোয়েস্ট করেছে, বিবৃতি দিয়েছে, এগুলো করো না হাসিনা, তুমি এভাবে ইউনুসের উপর অত্যাচার করো না। হাসিনা কারো কথা শুনেনি, যা মন চেয়েছে তাই করেছে, দেশটাকে মগের মূল্য বানিয়েছে। আমার বাবার রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা, শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর ইউনূসকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্র কিন্তু এখন ফাঁস হয়ে গিয়েছে গণমাধ্যমের সামনে। নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা কিন্তু চরমভাবে ফেঁসে গিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। রিকোয়েস্ট থাকবে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে গোলাম মাওলানা রনি সাহেব। ভিডিও ফুটেজ থেকে কল রেকর্ড সব ফাঁস করে দিয়েছে এই গোলাম মাওলানা রনি সাহেব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, খুবই চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। হাসিনা পদত্যাগ করেছেন কিনা এমন আলোচনায় সরগরম নেট দুনিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হওয়ার পর এমন বিতর্কের পালে বাতাস লাগে। তবে আইনজীবীরা বলছেন, এতদিন পরে প্রশ্ন তোলা অবান্তর। মাসুদুর রহমানের রিপোর্ট। গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে। আমি তো পদত্যাগ করি নাই, সেই আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। লাস্ট হলে আমি ক্ষমতা থাকতে চাই না, কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়। যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। বিষয়টি অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইনজীবীরা বলছেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন? কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন। যে মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে তার পিছনে দাঁড়ানো সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমানবাহিনী প্রধানের সামনে স্পষ্টত বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি সেটি গ্রহণ করেছি। রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে পদত্যাগপত্র তিনি পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট ডিজলভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তো এই বিতর্কের অবসান হয়ে গেছে। আর ইটস নট নেসেসারি যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিতে হবে, ইটস নট নেসেসারি। প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার মতে, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়াটা। ওনার এই যাওয়া দেশত্যাগটাকে আমি বুদ্ধিমানের কাজ বলে বা রাজনৈতিক বলে আমি বিশ্বাস করি না। ওনার যাওয়াটা এটা উচিত হয় না, বরঞ্চ কারাগারে যাওয়া উচিত ছিল এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে পরে তার দেশে এসে সারেন্ডার করা উচিত। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনোই সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভুল, দেশীয়ভাবে স্বীকৃত ভুল। গত 2 দিনে শেখ হাসিনার মোট 2টি টেলিফোন কনভারসেশন ফাঁস হয়েছে এবং ফাঁস হয়েছে না বলে ফাঁস করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণীত হবে, তারাও চেয়েছেন যে এটা ফাঁস হোক, এটা বলাই বাহুল্য। কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, তখন প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীর কাছে উষ্মা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা আপনার দেশে পালিয়ে আছে, সুতরাং পালিয়ে থেকেও তিনি যে বিবৃতি দিচ্ছেন, বিশেষ করে 13ই আগস্ট, এটা খুবই নিন্দনীয়। বিশেষ করে 15ই আগস্টের আগে শেখ হাসিনা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ঢাকা শহর দখল করতে বলেছিলেন। এই কারণে তারপরে হাসিনার উপর একটা কূটনৈতিক প্রেশার দেয় ভারত যে তুমি এই দেশে আসো, কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। কিন্তু হাসিনা তো হাসিনাই, কথা না বলতে পারলে তো চলবে না। এর জন্য তিনি ওই যেই একটা লোকের সঙ্গে একটু কনভারসেশন করলো, একটা কথা বললো, আলাপ সালাপ করলো, ওটা আবার একটু লিক করে দিল, মানে একটু ভাইরাল করে দিল। এইভাবে আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনার কাছ থেকে একটা নির্দেশনা পেল, এরকম আর। কারণ আপনি দেখবেন যে তিনি যে দুটো কথা বলেছেন, একটা হচ্ছে আমেরিকা একটা ছেলে তানবীরের সঙ্গে, যদিও সেই তানবীর তাকে এই 8 মিনিটের ভিতর নাকি 250 বার আপা আপা বলে ডেকেছে। এটা কিন্তু একটা রেকর্ড, গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা রেকর্ড হওয়ার মতো। তানবীরকে কংগ্রাচুলেশন জানাই নতুন রেকর্ড করার জন্য। এবং আরেকটা করেছে বেলজিয়ামের একজন নেতার সঙ্গে,
সেখানে প্রায় 20 মিনিটের মতো, এবং তিনি সেখানে বলেছেন যে তিনি বৈধ প্রধানমন্ত্রী, ইউনূস অবৈধ উপদেষ্টা এবং বাংলাদেশ সংবিধানী উপদেষ্টা বলে কোনো পদ নিয়ে আসবো সেই জায়গায়। তো খেয়াল করলে দেখবেন এই দুটো কনভারসেশনেই শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যে মোবাইল ফোন থেকে আসা রেকর্ড হচ্ছে এটা বোঝাই যায়। কিন্তু অপর প্রান্তে যেসব ভদ্রলোকের কথা বলতেছেন তাদের কথাগুলো স্ট্রেট ওয়ে রেকর্ড হচ্ছে, এবং এই কথাগুলো কিন্তু কোনো গোয়েন্দা সংস্থা বা কোনো প্রযুক্তিবিদের পক্ষে রেকর্ড করা সম্ভব না, কারণ বাংলাদেশ হচ্ছে এখানে, আর তিনি কথা বলতেছেন ভারত থেকে আমেরিকাতে, ভারত থেকে বেলজিয়ামে, এবং এগুলো বলতেছেন হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড সিস্টেমে, যেটা আসলে যারা কথা বলতেছেন তারাই এটা পাবেন, কিন্তু অন্যরা আসলে এটাকে কপি করতে পারবেন না বা রেকর্ড করতে পারবেন না। এবং এই কনভারসেশন শেষ হয়ে যাওয়ার পরে সংস্ক্রিয়ভাবে এই কল রেকর্ডটা ডিলিট হয়ে যাবে সিস্টেম থেকে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এনক্রিপ্টেড সিস্টেম। এখন এটা সহজেই অনুমেয় যে অপর প্রান্তে যেই ব্যক্তি আছেন সেই ব্যক্তি শেখ হাসিনার নির্দেশেই এই কলগুলো রেকর্ড করে তা আমাদেরকে দিয়ে ভাইরাল করিয়েছেন। আমি অন্তত এটা বুঝি। এখন আপনি দেখবেন শেখ হাসিনা অনেক কথা বলেছেন। শেখ হাসিনা বলেছেন আমেরিকাতে যাও, জাতিসংঘে যাও, আমার নামে অনেক মামলা হয়েছে এগুলো বুঝিয়ে বলো, তারপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এগুলো বুঝিয়ে বলো। এবং তিনি আরো বলেছেন এতদিন যারা বিরোধী দলের উপর আক্রমণ এগুলো নিয়ে কথা বলতো, যারা এতদিন ভোটাধিকার নিয়ে কথা বলতো, তারা এখন কই, ইত্যাদি ইত্যাদি। তো খুব অবাক লাগতেছে, মানে এই শেখ হাসিনা এখন তার দলীয় লোককে, দলীয় লোক বলতে আসলে ওইরকম বড় কোনো না, শেখ হাসিনা যাদের সঙ্গে ফোন করে কথা বলেন তারা খুবই নিম্ন স্তরের পাতি নেতা। কারণ শেখ হাসিনা যে কোনো উচ্চ পর্যায়ে কারোর সঙ্গে কথা বলবেন সেরকম কেউ আসলে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এরা সব হচ্ছে নিম্ন স্তরের পাতি নেতা। এদেরকে শেখ হাসিনা বলতেছেন জাতিসংঘে গিয়ে ধরো, আমেরিকাতে গিয়ে ধরো, তাদেরকে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে, আমার উপর 100-র বেশি মামলা হচ্ছে। শেখ হাসিনা গত 15টা বছর ধরে বাংলাদেশের হাজার হাজার মানুষের উপর গুম, খুন, নির্যাতন, এমনকি মিথ্যা মামলা, বিএনপির 30 লক্ষ, বিএনপি জামাতের 30 লক্ষ লোকের উপর প্রায় 1 লক্ষ মিথ্যা মামলা দিয়েছেন। এমনকি গত 7 জানুয়ারি নির্বাচনে, এর আগে তো ছিল আপনার 14-18 ছিল, 7 জানুয়ারি নির্বাচনে তিনি 30,000 বিএনপির লোককে জেলে ভরে রেখেছেন এবং 600 গুম। এগুলো কিন্তু আমি কোটা আন্দোলনের আগে কথা বলতেছি। 600 গুম, তারপরে 3000-এর উপর বেশি ক্রস ফায়ার, এগুলো তো ছিলই। সেই শেখ হাসিনা এখন একজন পরাজিত সৈনিক যিনি লেজ গুটিয়ে পালিয়েছেন, তিনি এখন বলতেছেন জাতিসংঘের কাছে বলো, আমেরিকার কাছে বলো। যেই আমেরিকা, যেই জাতিসংঘ গত 15টা বছর ধরে হাসিনাকে রিকোয়েস্ট করেছে, বিবৃতি দিয়েছে, মানবাধিকার সংস্থাগুলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস, এমন কোনো সংস্থা নাই, যে রবার্ট কেনেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারাও বলেছে যে তুমি এগুলো করো না হাসিনা, তুমি এভাবে ইউনূসের উপর অত্যাচার করো না। হাসিনা কারো কথা শুনেনি, যা মন চেয়েছে তাই করেছে, দেশটাকে একটা মগের মূল্য বানিয়েছে, আমার বাবার দেশ। আজকে সেই তিনি বলেছেন জাতিসংঘে গিয়ে বলো, আমেরিকাকে গিয়ে বলো। তো আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমেরিকা, জাতিসংঘে আপনি 5 পয়সা দিয়ে মূল্যায়ন করেননি। আপনি বলতেছেন যে ব্রাসেলসের লোককে যে ইউরোপিয়ান ইউনিয়নে গিয়ে বলো যে আমাদের উপর অন্যায় হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন বহুবার বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন মুখপাত্র জোসেফ বোরেল তিনি বহুবার বলেছেন যে আপনার সরকারকে যে বিরোধী দলের উপর এমন নির্যাতন করবেন না। আপনি শুনেননি। আপনার সেই বিপ্লব, আপনার সেই হারুন, তাদেরকে দিয়ে ওই আমার গ্রামের বাড়ি ভোলা, সেই ভোলাতে ওই বারে বারে ফোন টোন তো করতোই, আমার বাইকে ফোন করে ডিস্টার্ব করতো। একদিন আপনার ওই যে সকাল 11টার দিকে 6টা মোটরসাইকেল সহ গিয়ে এই বাড়ি ঘর চ্যাক এই সেই, তারপরে আমার ভাইকে মারধর, ওই একটা অনেকগুলো তো মারধর তো করছে মোটা লাঠি দিয়ে, একটা বাড়ি দিছে মাথার দিকে, তো হাত দিয়ে থামাইতে গেছে আমার ভাই, আবার ওই লেফট হ্যান্ডেড আর কি, আমাদের বাংলায় বলি ডেরবা, তো এমনি বাধা দিছে মতো ওই বাড়িটা একদম এই আঙ্গুলের মাথায় পড়ছে, তো এই হাড্ডিটা ভেঙে গেছে, এখনো ভাঙ্গাই আমার কারণে। যদিও সে ওরকম একটি রাজনীতি করতো না, কিন্তু ওই আমার অপরাধের কারণে আমার ভাইকে মারধর করে শিখেছে। এরকম শুধু আমার ঘটনাই না, এরকম হাজার হাজার, জুলকারনাইন সামির ভাই, তারপরে যে আমাদের যারা সবাই ফ্যামিলিতে অত্যাচারিত, যারা আমরা বিদেশে আছি তারাও তো। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি আলোচিত নাম, অনেকের নিকট সমালোচিত, অনেকের নিকট তার যে চরিত্রটি এটি জটিল, নির্মম এবং একই সঙ্গে নৃশংস, অনেকের নিকট কৌতূহল দীপ্ত। তাকে কেন্দ্র করে তার দলের মধ্যে যেরকম একটি ভক্ত এবং অনুসারী এবং অন্ধ ভক্ত তারা যেমন আছেন, তদ্রূপ তার যারা প্রতিপক্ষ তার সম্পর্কে খুবই খুবই নেতিবাচক ধারণা আছে। বাংলাদেশের গণতন্ত্র, গণতান্ত্রিক আন্দোলন এবং রাজনীতি সেই 1981 সন থেকে একেবারে তিনি যে পালিয়ে গেলেন 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে, এই সুদীর্ঘ সময়ে তার যে ইতিহাস রয়েছে
সেই ইতিহাস ইচ্ছে করলে আপনি মুছে ফেলতে পারবেন না। তাকে নিয়ে আলোচনা হবে, তাকে নিয়ে সমালোচনা হবে, এবং যেটা হচ্ছে এখন তার দুর্নীতি, তার অনিয়ম, তার ক্রস ফায়ারে তার নিষ্ঠুরতা, আয়নাঘর, এরপর বিদেশে অর্থ পাচার, পরিবার পরিজনকে যেটাকে নেপোটিজম বলে, রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্রের সবকিছু তছরূপ করার যে নজির তিনি স্থাপন করেছেন, এটা যেভাবে আলোচনার দাবি রাখে, একইভাবে তিনি যে উন্নয়ন করেছেন দেশের এবং অনেক বিষয় তার যে ভিশন ছিল, মিশন ছিল, এটি নিয়েও কিন্তু আলোচনা হবে। তিনি খুব শক্ত হাতে দল পরিচালনা করেছেন। দলের ভিতরে যত বিখ্যাত লোক আছেন তার উপর চোখ তুলে কথা বলতে পারে। সবাইকে তিনি সভাস্থল থেকে অপমান করে, লাঞ্ছনা দিয়ে, চক্রান্ত করে, কূটকৌশল প্রয়োগ করে, বুদ্ধিমত্তা প্রয়োগ করে তিনি এমনভাবে অপদস্থ করেছেন যে আওয়ামী লীগের বাইরে গিয়ে সেই মানুষগুলোর আর কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকেনি, টিকেনি। একইভাবে তিনি তার যে রাজনৈতিক প্রতিপক্ষ, এই প্রতিপক্ষকেও তিনি দমন করেছেন, পীড়ন করেছেন, তুচ্ছ করেছেন, তাচ্ছিল্য করেছেন, এবং অনেকের রাজনৈতিক ক্যারিয়ার তিনি শেষ করে দিয়েছেন। তো তার এই যে বর্ণাঢ্য জটিল চরিত্র, এই চরিত্রের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল দুষ্টুমি। দুষ্টুমি কথাটা আমরা খুব ইতিবাচক অর্থে ব্যবহার করি, অনেকে আবার এটাকে নেতিবাচক অর্থে ব্যবহার করেন। ঘটনা যাই হোক না কেন, শেখ হাসিনার মধ্যে অনেক আগের থেকেই প্রচন্ড রকম একটু দুষ্টুমির যে বুদ্ধি সেটি ছিল। এখন সেই দুষ্টুমি মানে শিশুতোর দুষ্টুমি, নাকি উইটি, যেটাকে মার্গারেট থ্যাচার, রোনাল্ড রিগান বা উইনস্টন চার্চিল, ওনাদের মতো রাষ্ট্রনায়করা যেভাবে তাদের জায়গায় থেকে দুষ্টুমি করতেন, ঠিক সেই রকম কিনা তার কিছু একেবারে উদাহরণ, চাক্ষুষ উদাহরণ আপনাদেরকে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকটি উদাহরণ। প্রথমে আমার নিজের জীবনের একটা কাহিনী বলি। আপনাদের হয়তো অনেকেই যারা আমার টকশো দেখেন তাদের মনে আছে যে আমি একটা গল্প বলেছিলাম, আবুল হোসেনের দৌড়ের গল্প। সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন কিভাবে দৌড়ে ফার্স্ট হয়ে তিনি মন্ত্রিত্ব লাভ করেছেন, এরকম একটা গল্প ছিল। গল্পের মধ্যে কিছু তথ্যগত ত্রুটি ছিল। তো সেটা নিয়ে যখন আমি গল্পটা বললাম, সারা বাংলাদেশের তোলপাড় শুরু হয়ে গেল যে শেখ হাসিনা কাকে মন্ত্রিত্ব দিচ্ছেন, কিভাবে মন্ত্রিত্ব দিচ্ছেন। কেউ দৌড় দিয়ে ফার্স্ট হলো আর অমনি তাকে তিনি মন্ত্রী বানিয়ে ফেলেন, তাও যোগাযোগ মন্ত্রণালয়। এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর আমার বিপক্ষে আলোচনা হচ্ছিল যে শেখ হাসিনা এই কাকে এনে তিনি এমপি বানালেন। এর তো মুখে কোনো তালা নেই, যখন যা মুখে আসে তাই বলে দিচ্ছে, একেবারে হাড়ির খবর বাইরে করে এনে দিচ্ছে। এটা কি উচিত? তো এই বিষয়গুলো নিয়ে মানে পুরো আওয়ামী লীগের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল, হাসাহাসি শুরু হলো সারা দেশে। প্রথম আলো এইটাকে কেন্দ্র করে, এই গল্পকে কেন্দ্র করে একটা বিশেষ সংখ্যা বের করলে কি গল্প শুনাইলেন রনি ভাই। এতে করে শেখ হাসিনার আশেপাশে যারা লোকজন মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন খেপে গেলেন। সংসদীয় কমিটিতে আমার এই বিষয়টি উঠলো। তো ওঠার পর তিনি আমাকে বললেন যে এই গল্প কি রনি তুমি বলেছো? তো আমি দাঁড়িয়ে বললাম যে জি বলেছি। তো তিনি বললেন যে তোমাকে এই গল্প কে বলেছে? তো আমি বললাম যে একজন সাংবাদিক আছে, রাহুল রাহা, আপনার সফর সঙ্গী ছিল চীন দেশে, সে বলেছে। তো তিনি বললেন যে তুমি এই গল্প বলবা, আমার সাথে একটু পরামর্শ করে বলবা না? তোমার ওখানে তো তথ্যে গরমিল রয়েছে। তুমি বলছো যে একটা দৌড় প্রতিযোগিতা হয়েছে লেকের পাড়ে, ওটা তো লেকের পাড়ে ছিল না, ওটা একটা স্পোর্টস স্কুল ছিল। দ্বিতীয়ত যে ওখানে আমার যতটুকু মনে পড়ে, ওখানে তো আবুল হোসেন ফার্স্ট হয়নি, ওখানে সাবের ফার্স্ট হয়েছিল, মানে সাবের হোসেন চৌধুরী। তো যদি দৌড়ে কেউ প্রতিযোগিতায় প্রথম হতো এবং তার মন্ত্রী বানানোর যদি কোনো বাধ্যবাধকতা থাকতো, কমিটমেন্ট থাকতো, তাহলে তো সাবেরকে মন্ত্রী বানাতাম। জনাব সাবের হোসেন চৌধুরী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানে এটা যে স্পষ্টতই তাকে অপমান করা এবং তাকে ছোট করা, তিনি একেবারে মাথা নুইয়ে রাখলেন, একদম কোনো রকম কথাবার্তা বললেন না। এবং পুরো অডিয়েন্স একদম থান্ডার্ড হয়ে গেল যে তারা আমাকে একটু বকা দেওয়াবেন প্রধানমন্ত্রীকে দিয়ে ইত্যাদি, যেরকম সুযোগ সুবিধা তারা কল্পনা করছিলেন, এই পুরোটা বুমেরাং হয়ে গেল। ওদিকে আবুল হোসেন সাহেবও জনাব তুফাইল আহমেদ সাহেবকে কনভিন্স করে তার মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন। জনাব তুফাইল সাহেবের এই আর আবুল হোসেন সাহেবের যে টোটাল যে চক্রান্তটি, এটি ওখানে মাঠে মারা যায়। এই যে দেখেন যে 111-এর সময় জনাব সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যারা তার বিরোধিতা করেছে এবং তিনি যাদেরকে টার্গেট করেছিলেন, শেষ দিন পর্যন্ত তিনি তাদেরকে উঠতে বসতে এইভাবে অপমান করেছেন দুষ্টামির ছলে, হাসির ছলে। একটা অনুষ্ঠানে যেমন দেখা গেল যে সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল সাহেব, তো জলিল সাহেবকেও তিনি দেখতে পারতেন না শেষের দিকে। তো জলিল সাহেব একটা চাদর গায়ে দিয়ে আসছে।
তো সেই চাদরটি তিনি মানে জলিল ভাইকে তাচ্ছিল্য করার জন্য, জলিল ভাই তো আরেকটা বিয়ে করেছিলেন, যুবতী বধূ, তো তিনি যে চাদরটা পরে আসছিলেন, তো তিনি প্রথমেই বললেন যে জলিল ভাইয়ের চাদরটা আজকে অনেক সুন্দর হয়েছে, আসার সময় বোধহয় আপনি খেয়াল করেননি, এটি বোধহয় ভাবির চাদর আপনি গায়ে দিয়ে এসেছেন, মানে লেডিস চাদর আপনি পরে এসেছেন। আর তো হাসির রোল পড়ে গেল চারিদিকে। এইভাবে তিনি দুষ্টামি করতেন। তো তার সেই দুষ্টামির যে নমুনা, এটা হাল আমলেও যায়নি। এখন তিনি খুবই একটা মানসিক প্রেসারে রয়েছেন, অস্বাভাবিক একটি পরিস্থিতিতে রয়েছেন, কিন্তু অতি সম্প্রতি তার একটি টেলিফোনের যে আলাপ, এটি ভাইরাল হয়ে গিয়েছে। তা আপনি যদি সেই আলাপটি শুনেন তাহলে দেখবেন যে তার কণ্ঠ স্থির, তার বক্তব্য স্পষ্ট, এবং সবাই যেটা বলার চেষ্টা করছে যে এই কাজটি তিনি নিজে করেছেন, অর্থাৎ ইচ্ছে করে তিনি টেলিফোনটি রেকর্ড করেছেন এবং ইচ্ছে করে তিনি এটি ভাইরাল করে দিয়েছেন, মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা চাপে রাখার জন্য, যে তিনি যে কোনো সময় ঢুকে পড়তে পারেন। তো এই হলো শেখ হাসিনার দুষ্টুমি। আমি আরো কয়েকটি নমুনা বলছি। ওনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন একসময় প্রয়াত আব্দুস সামাদ আজাদ, প্রবীণ নেতা। তিনি কোনো অবস্থাতেই আব্দুস সামাদ আজাদকে পছন্দ করতেন না, সুরঞ্জিত সেনগুপ্তকে পছন্দ করতেন না। তো সুরঞ্জিত সেনগুপ্ত খুব কৌশলে এই জিনিসগুলো ম্যানেজ করতেন, কিন্তু আব্দুস সামাদ আজাদ যেহেতু বয়োবৃদ্ধ মানুষ, তিনি অনেক সময় পেরে উঠতেন না। তো আব্দুস সামাদ আজাদের খুব ঘনিষ্ঠ ছিলেন আমার এক ভগ্নিপতি কাজী বাহারুল ইসলাম। কাজী বাহারুল ইসলাম ছিলেন সোনালী ব্যাংকের এমডি, রূপালী ব্যাংকের এমডি, অগ্রণী ব্যাংকের এমডি, এবং সর্বশেষ সোনালী ব্যাংকের তিনি চেয়ারম্যান ছিলেন। তো আব্দুস সামাদ আজাদ সাহেবের সঙ্গে দুলাভাইয়ের একটা সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক। তো সেই সুবাদে আব্দুস সামাদ আজাদ সাহেব দুলাভাইকে এই কথাটি বলেছিলেন। কি বলেছিলেন? সেটা হলো যে উনি এক শেষ বয়সে একটা বিয়ে করেছিলেন তার স্ত্রী মারা যাওয়ার পরে। তো এই ঘটনাকে উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে তাকে একটা সংবর্ধনা দিয়েছিলেন, সেটা সংসদ ভবনে। আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী তার যে চাচা আব্দুস সামাদ আজাদ, তার যে বুড়ো বয়সী বিয়েটাকে তিনি খুব উপভোগ করছেন এবং খুব আনন্দ চিত্তে তিনি এটাকে সংবর্ধনা দিচ্ছেন জাতীয় সংসদ ভবনে। তো সেই অনুষ্ঠান হচ্ছে, আব্দুস সামাদ আজাদের কিছুই করেনি, তিনি সেখানে গিয়েছেন স্ত্রীকে নিয়ে। তো তিনি যখন ঢুকবেন তখনই একটা হিন্দি গান বাজিয়ে দেওয়া হয়েছিল, সাইয়া দিল মে আনারে। তো আপনারা সবাই জানেন সাইয়া দিল মে আনারে, সেই গানটি যখন বাজছিল আর সেই বৃদ্ধ এবং বৃদ্ধা দম্পতি তারা এগোচ্ছিলেন, এটা আব্দুস সামাদ আজাদের এগোতে ভীষণ রকম লেগেছিল, কিন্তু তার করার কিছু ছিল না। তিনি দুলাভাইকে বলতে বলতে, এই কথা বলতে বলতে তিনি কেঁদে দিয়েছিলেন, এবং তিনি একটা সময় বললেন যে বাহার সাহেব, বিলাই চোখের মাইয়া ভালো হয় না। সিলেটের আঞ্চলিক ভাষাতে তিনি কথাটি বলেছিলেন। দুলাভাই আমাকে কথাটা বলেছেন। দুলাভাই এখনো জীবিত আছেন, আব্দুস সামাদ আজাদ জীবিত নেই। তো এই যে অনেক কিছু তার এই যে দুষ্টামি, সেই দুষ্টামির মধ্যে যেমন তার একজন লোক এসে বলতেছে আরেকজনকে যে আজকে নেত্রীর সামনে তোমার অনেক প্রশংসা শুনলাম, এবং আমি সেই লোকটার নাম বলবো না, তিনি বিব্রত বোধ করবেন, মস্ত বড় একজন সাংবাদিক, প্রধানমন্ত্রী খুব কাছের ছিলেন। তো তিনি এসে সেই আরেক নেতাকে বলছেন যে আপনার খুব প্রশংসা শুনলাম, আপনাকে যে কত ভালোবাসে নেত্রী আজকে টের পেলাম। তো সে কিরকম, সেই লোক জিজ্ঞাসা করলো খুশি হয়ে। তো বললো যে আপনার যারা প্রতিপক্ষ তারা নেত্রীর কাছে গেছিল নালিশ দেওয়ার জন্য, এবং তারা বলছিল যে আপনাকে মারবে, আপনাকে পিটুনি দেবে। তো এটা শুনে নেত্রী বললো যে এই খুব বেশি মারধর করে না, কিন্তু হালকা, তোমাদের যখন এত মারতে ইচ্ছে করে খুব অল্প, যেন রক্ত ঠক্ত বের না হয়। তো এই ধরনের দুষ্টামি তিনি করতেন, সবার সঙ্গে সেই দুষ্টামি করতেন, এবং অসংখ্য ধারণ তার জীবনের রয়েছে, তার স্বামীর সঙ্গে, তার অপছন্দের মানুষের সঙ্গে, তার পছন্দের মানুষের সঙ্গে। যেমন ধরুন একেবারে ডক্টর কামাল হোসেন যে 2018 সালে গণভবনে গেলেন, তো তিনি পেটুক খাওয়া দাওয়া পছন্দ করেন। তো তাকে অপদস্থ করার জন্য তিনি তার পছন্দের সেই রেডিসন থেকে কেক আনালেন, তিনি যে কেকটি খান। তো সেই কেকটি আনালেন এবং সেটি আবার প্রচার করে দিলেন যে ডক্টর কামালের পছন্দের কেক প্রস্তুত। তো এইরকম বিভিন্ন মানুষকে যার যার অবস্থান থেকে তিনি সেই কাজটি তিনি করেছেন। বিরোধী দলীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তার দুষ্টুমি, তারপর আরো অনেক কিছু, এই জিনিসগুলো তিনি আসলে ছাড়তে পারেননি। এটি তার চরিত্রের একটি অংশ, এবং এটি যে এখন তার যে শুধু পরিণত বয়স নয়, তিনি জীবনের যে একেবারে শেষ প্রান্তে রয়েছেন, তিনি একাকী আছেন, এবং এই সময়টি তো তার এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কমেনি, বরং আগের চেয়ে বেড়েছে। তো যখন এই জিনিসগুলো বেড়েছে, তার যে প্রাণ শক্তি, তার যে উদ্ভাবনী ক্ষমতা, তার যে উইটি ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো এখনো পর্যন্ত যদি সচল থাকে, তাহলে তার প্রতিপক্ষের জন্য এটা একটা ব্যাড মেসেজ যে তিনি এখনো হাল ছাড়েননি। এর কারণ হলো মানুষ যখন হাল ছেড়ে দেয়,
তখন আর তার এই ধরনের রং তামাশা করার অবস্থা থাকে না। সেই আব্দুল করিমের সেই গানের মতো যে এখন যে বয়স হয়েছে, আগের বাহাদুরি গেল কই। তো সেই যে আগের বাহাদুরি গেল কই, এই জিনিসটি নিজে নিজে যখন উপলব্ধি করে তখন আর তার কোনো খাবার ভালো লাগে না, রং তামাশা ভালো লাগে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি রং তামাশা করতে পারেন, দুষ্টামি করতে পারেন, কূটনীতি করতে পারেন, কুটনামি করতে পারেন, ইট মিনস আপনি গেম থেকে সরে দাঁড়াননি, আপনি এখনো যে খেলার যে রিং, সেই রিং এর মধ্যে এখনো আছেন। তো কাজী শেখ হাসিনাকে যারা প্রতিপক্ষ মনে করেন, তার এই দুষ্টুমি, আমি মনে করি সাম্প্রতিক সময় তার যে দুষ্টুমি, এই দুষ্টুমি প্রতিপক্ষের ঘুম হারাম করে দিবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।